আশা করি তোমাদের জীবনে সবকিছু ভালো চলছে আর তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমরা ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটির পার্ট 3 অঙ্ক করব। এর আগে আমরা ক্লাস 7 এর পার্ট 1 আর পার্ট 2 এর মডেল অ্যাক্টিভিটি করেছি, তো তোমরা যারা দেখোনি তোমরা প্লিজ সেখানে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। আর অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার অবশ্যই করো। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তাহলে দেখো ফার্স্ট অঙ্কটা কি বলেছে, বলেছে 0.081। এটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা? আর যদি তাই হয় তাহলে যুক্তি দিয়ে লেখো। তাহলে দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা জানার সব থেকে বেস্ট উপায় কি, আমরা একদম ক্লাস 5 এর নিয়ম ফলো করব। আমরা কি করব, সবসময় এদিক থেকে দেখবে যখনই আমরা দশমিক তুলি, তাহলে এই নাম্বারটাকে আমি অ্যাজ ইজ যেমন আছে এইভাবে লিখলাম। দেখো আমি দশমিক তুলছি, তো দশমিক তুললে নিচে 1 লিখতে হয়, আর এই সাইড থেকে তুমি দেখবে ক ঘর পরে দশমিক আছে 1 2 3, তাহলে কটা শূন্য লাগালাম, 3টে শূন্য। এখন দেখো 81 মানে কত হয়, একদম নামতাই চলে যাও 9 × 9। তাহলে দশমিক উঠে গেলে কি হলো, এই লেফটের জিরো গুলোর কোনো মূল্য থাকে না, তার মানে তুমি ভাবো এখানে 81 আছে, তাহলে 81 মানে 9 × 9। আর 1000 মানে 10টা যদি তুমি 3টে 10কে যদি গুণ করো তাহলে দেখবে 1000 আসে। দেখো বর্গ কথার মানে হচ্ছে কোন সংখ্যাকে দুবার গুণ। তাহলে দেখো এখান থেকে তুমি এইটা তো ইজিলি বুঝে গেলে যে 9 কে দুবার গুণ করলে 81 হয়, তাহলে আমি এই জিনিসটাকেই 9 এর স্কয়ার লিখতে পারি। স্কয়ার কথার মানে হচ্ছে এই সংখ্যাটা দুবার গুণ, নাকি এই 9 2 দিয়ে গুণ। সবসময় স্কয়ার মনে রাখবে, সেই সংখ্যাকেই দুবার গুণ করা হয়, তার মানে আমরা এটাকে এইভাবে লিখছি। আচ্ছা 10 কে তাহলে কি স্কয়ার করতে পারবো না, কারণ 10 কটা আছে নিচে, 3টে আছে, তাহলে আমরা তো কিউব করতে পারছি। তাহলে দেখো এই যে গোটা নাম্বারটা ছিল এখানে তো স্কয়ার হয়ে গেল, অর্থাৎ লবে তো স্কয়ার হয়ে গেছে কিন্তু হরে স্কয়ার হচ্ছে না। তাহলে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, আমার প্রশ্ন তোমাদের কাছে। তাহলে এটা অ্যান্সার হবে, এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো এটা। এখন চলো মুভ করি সেকেন্ড কোশ্চেন। দেখো 2 এর প্রশ্ন কি বলেছে, বলেছে 4.41 এর বর্গমূল কত। তাহলে বর্গমূল কথার মানে হচ্ছে এমন একটা নাম্বার যেটাকে দুবার গুণ করলে এই সংখ্যাটা আসে। তো প্রথমে তো এর আগে আমরা কি করব, পোস্টমর্টম করব, অর্থাৎ একে টুকরো টুকরো করব, দেখি কি করা যায়। তাহলে দেখো 4.41 কে যদি আমি এইভাবে লিখি, ধরো দশমিক তুললাম, তাহলে নিচে 1। আচ্ছা এদিক থেকে দেখো, কোন দিক থেকে দেখবে, সবসময় এই সাইড থেকে তুমি দেখার চেষ্টা করবে যে ক ঘর আগে দশমিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর, তাহলে নিচে 2টো শূন্য। তাহলে আমি উপরে কি পেলাম, এখন আগে দেখো 4.41 ছিল কিন্তু এখন 441 আছে। 441 হচ্ছে এমন কোন সংখ্যা যেটাকে দুবার গুণ করলে 441 হয়। দেখো যদি তুমি 21 আর 21 গুণ করো তাহলে 1 2 2 4, তাহলে দেখো 441। তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম 21 কে যদি দুবার গুণ করি তাহলে কত হয়, 441। তাহলে আমি 441 এর জায়গায় 21 লিখে তার স্কয়ার দিতে পারি। স্কয়ার মানে এই জিনিসই দুবার গুণ আছে। আচ্ছা এটা তো গেল তোমার লব। এবার হরে কি আছে, হর মিন্স নিচের পার্টটা, তাহলে 100 কে আমরা কি লিখতে পারি, 10 এর স্কয়ার। কারণ দুখানা যদি 10 তুমি গুণ করো তো দেখবে কত পাবে, 100 পাবে। তাহলে দেখো এখান থেকে এটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে 21 আর 10 এই দুটোকে যদি মানে 21 কে দুবার গুণ করলে 441 হয়, আর 10 কে দুবার গুণ করলে, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি 21 আর 10 টোটালটাকে লব করলাম আর তার মাথায় লাগালাম স্কয়ার। তার মানে দেখো আমি পেয়ে গেছি সেই সংখ্যা 21/0, 21/10। এই জিনিসটাকে যদি দুবার গুণ করা হয় তাহলে 441 হয়। আচ্ছা এটাকে তুমি এইভাবে লিখতে পারো। দেখো নিচে এবার এতক্ষণ আমরা দশমিক তোলা শিখছিলাম, এবার আমরা কি আবার দশমিক আনবো। তো নিচে একটা শূন্য আছে, তাহলে 21, তাহলে ক ঘর আগে দশমিক বসবে, 1 ঘর আগে। সবসময় এদিক থেকে ফলো করবে, যে কটা শূন্য সে ক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে এইটা লিখে তার মাথায় দিয়ে দিলাম স্কয়ার। তাহলে
আমি এইটুকু বলতে পারি যে রুট 4.41 এর বর্গমূল কত হবে? এর বর্গমূল হবে 2.1। অর্থাৎ 2.1 হচ্ছে এমন একটা নাম্বার যাকে দুবার গুণ করলে তুমি 4.41 পাও। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। 3 নম্বর অঙ্কটা দেখো, বলেছে এটা হচ্ছে একটা সংখ্যামালা, যেগুলো হচ্ছে এর আমার কি বার করতে হবে, এর অ্যাকচুয়ালি মান নির্ণয় করতে হবে। তাহলে 3টে টার্ম আছে, আমরা এগুলোকে একদম ইজিলি ভাবে বোঝার চেষ্টা করব যে এর ভিতরে কি আছে। তো ফার্স্টে দেখো রুট যেমন আছে লিখলাম। দেখো 1.21 আমরা কি করব, দশমিক তুলবো, তাহলে নিচে কত আসবে 100। কারণ আমি অলওয়েজ বলেছি যে এই দিক থেকে দেখবে যে কখন আগে দশমিক সে কটা 0। এক্স্যাক্টলি একইভাবে এইটাকেও আমরা দশমিক যদি তুলি 1 নিচে 0। আচ্ছা এটাকেও আমরা তাহলে লিখতে পারি 289, দশমিক যদি তুলি তাহলে নিচে দুটো 0, তার কারণ 2 ঘর আগে দশমিক তাই দুটো 0। তাহলে দেখো উপরে 121 আছে, এটা 64 আর এটা 289। প্রত্যেকে আমরা দেখবো এমন কোন সংখ্যা কি আছে যাকে দুবার গুণ করলে এই 121 আসে। তাহলে দেখো তোমরা যদি 11 নামটা পড়ে থাকো, 11 কে দুবার গুণ করলে কিন্তু 121 হয়, আর 10 কে দুবার গুণ করলে কি হয় 100। তাহলে আমরা টোটালটাকে লিখে তার স্কয়ার মারতে পারি। দেখো হোল স্কয়ার কথার মানে হচ্ছে 11 দুবার গুণ, 10 ও কিন্তু দুবার গুণ আছে। একইভাবে আমি 64 কে 8, আর তোমরা জানো 10 কে দুবার গুণ করলে 100 হয়, তাহলে এইভাবে লিখতে পারি। আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা 289 কে 17/10 তার হোল স্কয়ার এভাবে লিখতে পারি। কারণ 17 কে যদি তুমি দুবার গুণ করো দেখবে 289 পাবে। দেখো একটা জিনিস তো তোমাদের ক্লিয়ার করতে হবে যে অঙ্ক করতে গেলে তোমাদের অ্যাটলিস্ট 1 থেকে 20 পর্যন্ত নামটা যেন সবার মুখস্থ থাকে, তাহলেই কিন্তু তোমরা এগুলোকে ইজিলি ক্যাচ করতে পারবে। নাকি বাচ্চাদের মতো আবার 17 গুণ করে 16 গুণ করে চেক করতে থাকবে, এগুলো থাকলে তোমাদের ক্যালকুলেশনের স্পিডটা বাড়বে। তো যাই হোক এই হলো কন্ডিশন। এবার দেখো আমরা জানি স্কয়ার আর রুট, যদি স্কয়ার টোটাল নাম্বারে আসে তাহলে আমরা স্কয়ার রুট কাটি, এখানে স্কয়ার রুট মনে মনে কেটে দাও, এখানে কেটে দাও। তাহলে এই রুট থেকে যদি নাম্বারটা বেরোয় তাহলে এখানে কত আছে 11/10 প্লাস 8/10, আর এটা হচ্ছে 17/10। এবার এখান থেকে উপায় হচ্ছে এটাকে ইজিলি অঙ্ক করার। যদি লসাগু করি সবকটা 10 এর লসাগু কি হয় 10 হয়। তাহলে এবার দেখো ভগ্নাংশের লসাগু আমরা কি শিখেছিলাম ক্লাস 5 এ, 10 10 10, যদি লসাগু 10 হয় তাহলে লম্বা দাগ টানলাম, নিচে লিখলাম 10। এবার ফার্স্ট ভগ্নাংশ ফলো করব। ফার্স্ট ভগ্নাংশের হরে কি আছে 10, এই 10 দিয়ে এই 10 কে ভাগ করতে হবে, মানে এই প্রথম ভগ্নাংশের যে হর থাকে সেটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে 10 কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় 1, 1 কে উপরের সংখ্যা দিয়ে গুণ করলে কত হয় 11 কে 1 দিয়ে গুণ করলে 11 হবে। এক্স্যাক্টলি পরেরটাও তাই, 10 কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 কে 8 দিয়ে গুণ করলে 8, আর এটা হবে কত 17। তাহলে এবার তুমি কি করবে 11, 8 আর 17 কে কি করে দেবে যোগ। তাহলে 11 আর 8 যোগ করলে কত হয় 19। আচ্ছা 19 এর সাথে আরো 10 লাগাও, তাহলে 29, 29 আর 7 36/10। দেখে নাও যোগটা তাহলে ঠিক করলাম কিনা। তাহলে 36/10, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3.6। আমি কি করলাম একটা শূন্য ছিল তাই এক ঘর আগে দশমিক বসালাম। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তুমি এটাও রাখতে পারো, তো যেটা যেভাবে করবে। তো আমরা কন্ডিশন ছিল, অঙ্ক ছিল এইটা, কিছু সংখ্যামালা, এখান থেকে তার মান নির্ণয় করে কি পেলাম এই পার্টটা 3.6। এরপরে দেখো চারের অঙ্ক কি বলেছে, একটা বড় ক্ষেত্র আছে যার ক্ষেত্রফল মিন্স এই মাঝখানের জায়গা। তো এর এরিয়া ওরা কত বলেছে, এর ক্ষেত্রফল কত বলেছে 0.004 বর্গমিটার। তো যদি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই মাঝখানের জায়গা যদি এত হয়, তো ওরা বলছে বড় ক্ষেত্রের এগুলো তো বাহু, কটা বাহু 1 2 3 4, তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য কত। দেখো
বাহু জানার আগে তোমাকে জানতে হবে যে এই যে ক্ষেত্রফল তৈরি হয় কি করে। বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তৈরি হয় এই দুটো বাহুকে গুণ করে। বড় ক্ষেত্রের চারিদিকই একই বাহু, কারণ এদের লেন্থ সব সেম হয়। তাহলে আমরা বলি বড় ক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল বাহু গুণ বাহু লিখি, অর্থাৎ বাহু স্কয়ার, কারণ দুটো বাহুকে গুণ করলেই আমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তো ক্ষেত্রফল দেওয়া থাকলে তার যদি বাহু বার করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে সোজা হিসাব এইটার বর্গমূল বার করতে হবে, তাহলেই আমরা বাহু পেয়ে যাব। কারণ এই জিনিস এসেছে কোথার থেকে, কোনো একটা নাম্বার আছে যাকে দুবার গুণ করার ফলে এটা এসেছে। তাহলে এখন প্রসেসটা কি, এর বর্গমূল বার করা। তো আমরা ভাগ প্রক্রিয়ার বর্গমূল নির্ণয় করার পদ্ধতির মাধ্যমে আমরা বর্গমূল করলাম, যেটা তোমরা অলরেডি আশা করি শিখেছো। আর সেখান থেকে আমরা যে অ্যান্সার পেলাম সেটা হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাহুর 0.063। এইটা হচ্ছে একটা বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। যদি তুমি এই নাম্বারটাকে দুবার গুণ করো তাহলে দেখবে কোথাও না কোথাও এর কাছাকাছি একটা অ্যান্সার পাবে। আর যদি অঙ্কে কেউ কিছু না বুঝতে পারো তো কাইন্ডলি নিচে কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার। এখন 5এর অঙ্কটা দেখো, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। আর এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখানে একটু বুদ্ধি লাগানোর জায়গা আছে, তবে খুব একটাও চাপের নয়। দেখো ওরা কি বলছে রবি আর অসীম দুই বন্ধু, তাই আমি রবিকে র আর অসীমকে অ দিয়ে ডিনোট করেছি। এরা দুজন বড় ক্ষেত্র এঁকেছেন। বড় ক্ষেত্র মানে যার চারটে বাহুই সমান। তো ওদের আঁকা বড় ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.8 সেমি, আর অনিলের আঁকা বাহুর দৈর্ঘ্য 3 সেমি। এখন বলছে এর মাঝখানে আর একটা বন্ধু যার নাম হচ্ছে অসীম। অসীম এসে কি করলো, ও একটা বড় ক্ষেত্র আঁকলো, ও একটা বড় ক্ষেত্র ডিজাইন করলো। এর নাম দিয়ে দিলাম আমি তাহলে অসীম। অসীমকে তাহলে আমি পুরোটা লিখলাম। এও একে একটা বড় ক্ষেত্র আঁকলো, এর বাহু দৈর্ঘ্য আমরা জানি না, তাই আমরা ধরে নিলাম x সেমি বা সেন্টিমিটার। তোমরা বাংলায় লিখতে পারো, ইংলিশে। এখন বলছি এটা যে এর যে আঁকা বড় ক্ষেত্র আছে আর এর রবির যে বড় ক্ষেত্র আছে, যদি এদের দুজনের ক্ষেত্রফল মানে এই ক্ষেত্রফল মিন্স এইটা, যদি এই দুজনকে মিলিয়ে দেওয়া হয়, এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল, একটা যে বড় ক্ষেত্র তৈরি হয় সেটা নাকি অনিলের আকার বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো অনিল এত বড় ক্ষেত্র এঁকেছে যার ক্ষেত্রফলের মান অসীমের বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আর রবির বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান। আর আমাদের বার করতে হবে অসীমের যে বড় ক্ষেত্র আঁকা হয়েছে তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে তোমরা লিখে নাও যে ধরি অসীমের আঁকা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো x সেমি। তাহলে আমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি জানি, তাহলে লিখো অসীমের আঁকা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হলো সংক্ষেপে বাহু স্কয়ার, মানে বাহু গুণ বাহু এত সেমি। একইভাবে রবির আঁকা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 1.8 তার হোল স্কয়ার এত। সবসময় বর্গতে বর্গ সেন্টিমিটার বা সেমি লিখবে। যেহেতু ক্ষেত্রফল মানে দুটো বাহুর গুণফল, তাই দুবার সেমি আসে, তাই যে কোনো একক দুবার আসে, তাই আমরা সেটাই লিখি বর্গ একক, সেটা সেমি হোক মিটার হোক যাই হোক না কেন। একইভাবে অনিলের আঁকা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, 3 তার হোল স্কয়ার মানে বাহু স্কয়ার এত বর্গ সেমি। তাহলে দেখো এর পরের লাইন আমরা কি করব, আমরা এদের দুজনের যোগফল সমান সমান এটা লিখবো, কারণ বই তো তাই বলেছিল যে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল দুজনকে যদি জুড়ি তাহলেই তো ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে তোমরা এতটা লিখে নাও তাড়াতাড়ি। তাহলে দেখো আমরা কি করলাম, এটা ছিল কার, অসীমের বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ছিল রবির। তাহলে এদের দুজনের যোগফলই হচ্ছে অনিলের আঁকা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা এটাই কি করব, সিম্পলিফাই করব। তাহলে x স্কয়ার, আচ্ছা 1.8 এর হোল স্কয়ার মানে 1 কে কভার গুণ করব দুবার, তাহলে দুবার যদি গুণ করো কত হয় 3.24 ইকুয়াল টু 9, কারণ 3 কে দুবার গুণ করলে কত হয় 9।
এরপরে আমরা লিখবো এক্স স্কোয়ার, তাহলে 3.24 কে আমরা লেফট থেকে রাইটে নিয়ে আসবো, তাহলে এ এসে দিকে কি হয়ে যাবে, তার সাইনটাকে চেঞ্জ করবে। এখন দেখো এটাকে বিয়োগ করার উপায় কি, দশমিকের পরে দুটো শূন্য ধরবে, মানে এটা 9। আচ্ছা নিচে লিখবে 3 4, তাহলে দেখো 10 থেকে 4 গেলে থাকে কত, 6, হাতে 1, তাহলে 10 থেকে 3 গেলে কত থাকে 7, এই 1 এখানে চলে আসলো 4, তাহলে 10 থেকে 9 থেকে 4 গেলে কত থাকে 5, তার মানে এখান থেকে আমরা কি পেলাম 5.76, এটা হলো এক্স স্কোয়ার। এখন দেখো এদিকে এখনো আমরা এক্স এর ভ্যালু পাইনি, এখানে এক্স স্কোয়ার অবস্থায় আছে, তাহলে আমাদেরকে যদি এক্স স্কোয়ার এদিক থেকে স্কোয়ার হাঁটাতে হয়, তাহলে আমাকে এদিকে স্কোয়ারের একটা টার্ম আনতে হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো 576, দেখো 24 কে যদি দুবার গুণ করো তাহলে কত আছে 576। ভাবো তুমি প্রথমে দশমিক তুললে কি হতো, নিচে 1 আর দুটো শূন্য আসতো, তাহলে এর পরের লাইনটা কি হতো, আমি এখানে লিখছি এর পরের লাইনটা, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতাম, উপরেরটাকে লিখতাম 24 এর স্কোয়ার আর নিচে লিখতাম 10, মানে পুরোটাকে মারতাম হোল স্কোয়ার। তাহলে এদিকে দিক যদি স্কোয়ার স্কোয়ার কাটে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো 24/10, তাহলে 24/10 যদি হয় এটাকে 2 দিয়ে কাটো, বা 2 দিয়ে কাটার দরকার নেই, তুমি এটাকে কি করে দেবে 2.4, এত সেমি। কি করলাম, একটা শূন্য তাই এক ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম 2.4 সেমি। তাহলে তোমরা এক্স মানে কি ধরেছিলে, এক্স মানে ধরেছিলে অসীমের আঁকা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে তোমরা লিখে নেবে এত অসীমের আঁকা বাহুর দৈর্ঘ্য হলো 2.4 সেন্টিমিটার, তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আমি ওটা লিখছি না, তোমরা ওটা লিখে নাও, কারণ ওদের টাইম অনেক বেশি নষ্ট হবে। আচ্ছা এর পরের পার্ট দেখো, তোমাদের সময় দূরত্ব অধ্যায় নাম্বার 15 থেকে যে অঙ্কগুলো দিয়েছে এগুলো খুব তাড়াতাড়ি হবে, কারণ এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করা। দেখো প্রথমেই বলেছে একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে বস্তুর কি। তাহলে দেখো এই জিনিসটা মনে রাখবে, গতিবেগ সমান সমান কি লেখা যায়, দূরত্ব বাই সময়। তাহলে ধরো যদি টাইমটা 1 ঘন্টা বা 1 সেকেন্ড বা 1 মিনিট হতো, সেটাকে আমরা একক সময় ধরি, তাহলে একক সময়ে এই যত দূরত্ব যেত, সে 5 কিলোমিটার হোক, 10 কিলোমিটার হোক, 1 কিলোমিটার হোক, যাই হোক না কেন একক সময়ে যেতে হবে। তাহলে একক সময়ে যে পরিমাণ দূরত্ব যায় তাকে আমরা কি বলি, গতিবেগ বলি। তাহলে এর অ্যান্সার কি হবে, প্রথমেরটা গতিবেগ। এবার হচ্ছে সেকেন্ড প্রশ্ন। এরপরে দেখো, এরপরে বলেছে কি, গতিবেগ যদি স্থির থাকে তাহলে সময় আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক আছে, ভালো করে বোঝো। গতিবেগ মিন্স কি, মানে স্পিড বাড়বে না স্পিড কমবে। যদি আমি গতিবেগ একই রাখি তাহলে ধরো যতটা দূরত্ব যাব তত বেশি টাইম, মানে ধরো আগে 1 ঘন্টায় আমি 10 কিলোমিটার যাচ্ছিলাম, তাহলে পরের 1 ঘন্টায় আরো 10 কিলোমিটার যাব, তারপরের ঘন্টায় আরো 10 কিলোমিটার, তার মানে টাইম বাড়তে থাকবে, দূরত্ব বাড়তে থাকবে, বা দূরত্ব বাড়তে থাকলে টাইমও বাড়তে থাকবে, কারণ আমি সেখানে গতিবেগ বাড়াচ্ছি না। অর্থাৎ আমি এরকম করছি না যে ধরো প্রথম 5 কিলোমিটার গেলাম 1 ঘন্টায়, দ্বিতীয় 5 কিলোমিটার গেলাম 30 মিনিটে। এখানে কি হলো, এখানে আমি একই দূরত্ব গেছি কিন্তু কম টাইমে, তার মানে দূরত্ব বাড়লো টাইম করলো, তো এতে কি হয় গতিবেগ চেঞ্জ হয়, কিন্তু ওরা বলছে গতিবেগ ফিক্সড, তুমি আগে যা যাচ্ছিলে সেই রকমই চলতে থাকো প্রত্যেক 1 ঘন্টায় 5 কিলোমিটার করে। তাহলে যত বেশি দূরত্ব যাবে তত বেশি টাইম লাগবে, তার জন্য যেহেতু দুজনই বাড়ছে তাই আমরা এটাকে কি বলবো, সরল সমানুপাতিক। আচ্ছা সি এর অ্যান্সারটা হবে কি, ওরা বলেছে গতিবেগ সমান সমান কি হয়, গতিবেগ মানে একটু আগে আমরা বলেছিলাম অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে একক সময়ে যে পরিমাণ দূরত্ব যাওয়া হয় সেটাই কিন্তু গতিবেগ বলি। তাহলে এখানে কি হবে, অতিক্রান্ত দূরত্ব। এরপরে দেখো, এরপরে ডি এর অঙ্কটা কি বলেছে, বলেছে যদি সময় স্থির থাকে
তাহলে গতিবেগ আর দূরত্বের মধ্যে কি সম্পর্ক? দেখো আমরা জানতাম গতিবেগ মানে কি হয়, দূরত্ব বাই সময়। দেখো সময় দিকে ভাগে আছে, ওদিক গেলে গতিবেগের সাথে কি হবে, গুণ। তাই আমি কি করলাম, সময়কে ওদিক নিয়ে গতিবেগের সাথে ইন্টু করিয়ে দিলাম। এবার তুমি ভাবো এখানে একটাই নাম্বার আছে, ধরো 2 ঘন্টা, এ চেঞ্জ হচ্ছেই না, তাহলে কোন দুটো চেঞ্জ হচ্ছে, এইটা আর এটা। এবার দেখো যদি এখানে 2 থাকে সাপোজ, ধরো প্রথম ক্ষেত্রে গতিবেগ 5, তাহলে 5 আর গুণ 2 করলে কত হয়, 10, তাহলে এটা যা হলো এটা ইকুয়াল টু দূরত্ব, তাহলে দূরত্ব বেড়ে গেল। এবার ধরো এটা কমিয়ে দিলাম 2, তাহলে দূরত্ব কি হলো, কমে গেল, 4 হয়ে গেল। তার মানে গতিবেগ বাড়লে দূরত্ব বাড়বে, গতিবেগ কমলে দূরত্ব কমবে, বা দূরত্ব বাড়লে গতিবেগ বাড়বে, দূরত্ব কমলে গতিবেগ কমবে। অর্থাৎ সময় যদি স্থির থাকে তাহলে গতিবেগ আর দূরত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সমানুপাতি। আর তার পরের অ্যান্সারটা হচ্ছে ব্যস্তানুপাত। কারণ পরেরটাই কি বলেছে, বলেছে দূরত্ব সেম, ডিস্টেন্স সেম। মানে ধরো আমাকে এখান থেকে, আমি এখানে আছি এতে, আমাকে যেতে হবে বি পয়েন্টে, তাহলে এই যে ডিস্টেন্স ধরো এটা হচ্ছে 5 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স সেম। এবার বলছে গতিবেগ আর সময়ের মধ্যে কি ডিফারেন্স আছে, তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে এবার দেখো যদি সময় আমি বাড়াই, মানে যদি সময় মানে স্পিড যদি বাড়াই তাহলে টাইম কম লাগবে, গতিবেগ বাড়ালে টাইম কম লাগে। আর যদি টাইম বাড়াই, মানে আমি বললাম এখান থেকে এতটা পথ আমি 2 ঘন্টায় যাবো, তাহলে যত না গতিবেগ আমার গাড়ির হবে, আমি যদি এইখান থেকে এখানে যেতে বলতে বলি যে আমি 30 মিনিট নেব, তাহলে এই গতিবেগ কি হবে, বেড়ে যাবে। তাহলে টাইম, গতিবেগ বাড়ার কথার মানে হচ্ছে টাইম কমে যাওয়া, আর গতিবেগ কমা কথার মানে হচ্ছে টাইম বেড়ে যাওয়া। তাই এটাকে আমরা কি বলি, ব্যস্তানুপাত। অর্থাৎ একজন কমলে আর একজন বাড়বে, একজন বাড়লে আর একজন কমবে। দেখো 2 এর অঙ্কটা কি বলেছে, বলেছে তুমি একটা বাসে যাচ্ছ, যে বাসটা 40 মিনিটে তোমাকে কত দূর নিয়ে গেছে, 18 কিমি। তো এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে, বা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে তাহলে বাসটার গতিবেগ কত ছিল, তার মানে বাসটার স্পিড কত ছিল। তাহলে আমরা কি জানি, আমরা অলরেডি জানি, কি জানি আমরা, যে গতিবেগ মানে কি হয়, গতিবেগ মানে হয় দূরত্ব বাই সময়। ঠিক, যদি তাই হয় তাহলে দূরত্ব মানে আমরা কি লিখবো, 18 কিমি, আর মিনিটকে কি করব, 40 মিনিট। এবার দেখো আমরা যেহেতু এখানে একক কিলোমিটার পার আওয়ারে বার করব, তো আমি এই মিনিটটাকে কোথায় নিয়ে চলে যাবো, মিনিটটাকে আমি ঘন্টায় নিয়ে যাবো। তো মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে কি করতে হয়, এটাকে 60 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এখন কি হয়ে গেল, হয়ে গেল ঘন্টা। এখন আমরা এটাকে কি করবো, ইজি করবো। তাহলে এই যে বড় ভাগ চিহ্ন আছে, এটাকে গুণ করলে নিচের জিনিস উল্টে যায়, তার আগে লাস্টে 0 কাটো, তাহলে 6/4, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 2 দিয়ে কাটো 9, তাহলে 3 সাথে 3 নং 27, তাহলে 27 কিমি পার আওয়ার। অর্থাৎ পার আওয়ার কথার মানে 1 ঘন্টায় বাসটা তাহলে 27 কিলোমিটার যায়। তো এটা ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে আমি একদিকে দূরত্ব আর একদিকে সময় লিখে নিলাম। বলছে 10 কিমি যেতে 60 মিনিট সময় লাগে। ধরো আমি বলেছে তুমি সাইকেল চালিয়ে 10 কিমি যাও 60 মিনিটে, তাহলে 25 কিমি যেতে তোমার কত টাইম লাগে। তাহলে 10 কিমি যেতে যদি 60 মিনিট লাগে, বেসিক নলেজ বলো, তাহলে আমি যদি বেশি দূরত্ব যাই এই একই স্পিড রেখে, এবার তুমি বলবে 60 মিনিট কোথা দিয়ে পেলেন। ওরা দেখো অঙ্কে বলেছে প্রথমেই যে ঘন্টায় 10 কিমি যায়, তো ঘন্টায় কথার মানে হচ্ছে 1 ঘন্টায় 10 কিমি। তাহলে 1 ঘন্টা মানে আমি যেহেতু একক মিনিট ধরেছি, তাই এখানে আমি 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট লিখে নিলাম। 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট। তাহলে 10 কিমি যেতে আমার 60 মিনিট লাগে, তাহলে 25 কিমি যেতে নিশ্চয়ই আরো বেশি লাগবে। তাহলে দেখো এদিকে দূরত্ব বাড়লো, এদিকে সময়ও বাড়লো, তাহলে দুজনই যদি দুদিক দিয়ে বাড়ে তখন আমরা বলি এদের দুজনের মধ্যে সম্পর্ক কি আছে, সরল অনুপাতে আছে। এবার সরল অনুপাতে আমরা থাকলে কি লিখি, এইটা ইজ টু এইটা, ডাবল ইজ টু দিয়ে 60 ইজ টু। এবার এখানে তো জানি না কি, এখানে তুমি এক্স ও ধরে নিতে পারো বা জিজ্ঞাসা চিহ্ন রাখতে পারো। এবার এখান থেকে আমরা কি করব, যে অজানা রাশি আছে তার মানটাকে
বার করবো। তাহলে S2 মানে কি, ডিভাইড, আর ডাবল S2 মানে সমান চিহ্ন। এখন কোনাকুনি গুণ করো, তাহলে x ইন্টু 10 ইকুয়াল টু 60 ইন্টু 25। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে 60 ইন্টু 25 ডিভাইডেড বাই 10। তাহলে এই শূন্য কাটো, তাহলে 6 25 150। তাহলে এত কি, এত মিনিট। এবার তুমি যদি এটাকে ঘন্টায় করতে চাও, দেখো 60 মিনিট 1 ঘন্টায়, তাহলে 150-র মধ্যে আমি বলতে পারি 60 কভার আছে দুবার, কারণ 60 দুগুণে 120, আর এক্সট্রা কত মিনিট পড়ে গেল, 30 মিনিট। তাহলে 60 মিনিট ইন্টু 2 মানে কি 120, তো 60 মানে কি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা কটা আছে এখানে, দুটো, তাহলে 2 ঘন্টা 30 মিনিট। এটাকে তোমরা এই 150 কে তোমরা ভাগও করতে পারতে, মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে কি 60 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 60 দিয়ে ভাগ করতে হলে 60 দুগুণে 120, তাহলে কত থাকবে এখানে 30। তাহলে এটা হবে ঘন্টা আর এটা হবে মিনিট। এইভাবেও বার করা যায়। তো এটা হচ্ছে তার অ্যান্সার। আচ্ছা, 4 অঙ্ক দেখো, বলেছে 180 কিলোমিটার পার ঘন্টা আছে, অর্থাৎ 1 ঘন্টা এটা 180 কিলোমিটার, এটা হচ্ছে গতিবেগ। তাহলে এটাকে আমাকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। তো 180 কে প্রথমে আমরা কি করবো, মিটারে, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কখন যেতে হবে, 3 ঘর, কিলো, হেক্টো, ডেকা, আর এটা কি হচ্ছে মিটার। তাহলে প্রত্যেক ঘরের জন্য আমরা কত গুণ করি, 10 করে। তাহলে আমরা যদি মিটারে যেতে চাই, তাহলে আমাদের কটা 10 লাগছে, 2 10 গুণ আকারে লাগছে। তাহলে আমরা কিলো থেকে মিটার নিতে গেলে এটাকে কি করবো, 1000 দিয়ে গুণ করবো। আর একইভাবে নিচে 1 ঘন্টা লিখলাম, তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 3600 দিয়ে ইন্টু করে দিতে হয়। এরপরে দেখো তোমরা এই লাস্ট জিরো কাটো, কারণ উপর নিচে একই জিনিস থাকলে কাটাকুটি হয়, তো 0 0 প্রথমে কাটলাম। এবার দেখো তুমি ভাবো এটা 18 কে 18 আর এই শূন্য লাগাও, 18 দুগুণে 36। আচ্ছা 2 দিয়ে কাটো 5, তাহলে কত হলো 50 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলি? তাহলে আমরা একই জিনিসকে একক ট্রান্সফার করলাম, কিলোমিটারে ছিল, পৌঁছে দিলাম কোথায়, মিটার পার সেকেন্ডে। অর্থাৎ এখন আমরা যে হিসাবটা পেলাম সেটা আমি বলতে পারি, আমার যদি গাড়ি থাকে তাহলে ও 1 সেকেন্ডে 50 মিটার যায়। আর যদি তুমি বলো আমাকে ঘন্টা আর কিলোমিটার বলো, তাহলে আমি বলবো যে 1 ঘন্টায় 180 কিলোমিটার যায়। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 4-এর 2-এর অঙ্ক, এটা ঠিক উল্টো, এটা মিটার পার মিনিট আছে। তো মিটার পার মিনিট মানে 1 মিনিটে এত মিটার যায়। তো এটাকে কিসে ট্রান্সফার করতে বলেছে, কিলোমিটার পার ঘন্টাতে। তো একই কাজ, দেখো এটা ছিল কিলো, এটা ছিল হেক্টো, এটা ছিল ডেকা, এটা ছিল মিটার। তো মিটার থেকে যখন আমরা কিলোতে যাবো, রাইট থেকে লেফটে গেলে কি হবে, প্রত্যেকটা ঘর 10 দিয়ে কি হয়, ভাগ হয়, 10 দিয়ে ভাগ হয়, 10 দিয়ে। তাহলে কটা 10 ভাগ হচ্ছে, 3টে 10, তার মানে 1000 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি লিখবো, 1080 মিটারকে কি করব, তাহলে 1000 দিয়ে ভাগ। এবার লম্বা দাগ টানো, মিনিট আছে, তাহলে 1 মিনিট ভাবো, তাহলে 1 মিনিটকে কত দিয়ে, 1 মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হয়, তাহলে এটাকে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করে দিলে তাহলে সেটা কিসে চলে যায়, ঘন্টায় চলে যায়। মনে রাখবে, যদি আমরা কম ইউনিটে আসতে চাই, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, তাহলে 60 দিয়ে গুণ করবো। আর যদি মিনিট থেকে যদি আমরা ঘন্টায় যেতে চাই, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো। এরপরের তাহলে লাইনটা কি, তাহলে আগে দেখো এই লাস্ট 0 কাটো, তাহলে 208 100, আর এই যে বড় ভাগ আছে এটাকে আমি কি করলাম, গুণ, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, 60/1। আর এখান থেকেও 0 0 পড়াবো। তাহলে আমি বলতে পারি, এবার 6 আর এটাকে গুণ করো, তাহলে 6 8 48 8 হাতে 4, 6 0 0 4 বসলো, 6 গুণে 12, নিচে কত আছে 10। তাহলে এটাকে তুমি এত কিমি পার ঘন্টা বলতে পারো। তার মানে এখন গাড়িটা 1 ঘন্টায় 124.8 কিলোমিটার যায়। তো এটা হচ্ছে তার অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও ভালো অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলেছে ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন। তার মানে একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য হচ্ছে নিজেরই 110 মিটার,
সে কি করছে, 90 মিটার দীর্ঘ একটা সেতুকে অতিক্রম করছে। তো বলছে যদি ট্রেনটা 72 কিমি বেগে যায় ঘন্টায়, তাহলে ও 90 মিটার দৈর্ঘ্য একটা সেতুকে, মানে 90 মিটার দৈর্ঘ্য একটা লম্বা সেতু বা ব্রিজ আছে, তাকে অতিক্রম করতে তার কত টাইম লাগবে। তো আমি ফার্স্টে কি করলাম, 72 কিমিকে আমি মিটারে ট্রান্সফার করলাম। তাহলে 72 কিলোমিটার থেকে মিটার আসতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে গুণ, তাহলে 72 ইন্টু 1000 মানে এটা হয়। তাহলে আমি বুঝে গেলাম যে এত মিটার যেতে ট্রেনটার 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট টাইম লাগে। আমি এটাকে মিনিটে লিখেছি। এখন বলছি ট্রেনটা 90 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করছে। তাহলে যখন দেখো, ধরো এটা একটা সেতু, ট্রেনটা এখান থেকে আসছে, তাহলে ভালো করে বুঝো, ট্রেনটা যখন, ট্রেনের নিজের দৈর্ঘ্য কত 110 মিটার, আর এই সেতুর দৈর্ঘ্য কত 90, তাহলে ট্রেন যখন এখান থেকে এন্টার করবে, তো এন্টার করার পর ধরো এতটা পথ গেল 90, তারপরে কি ট্রেন তো এখন এর ভিতরেই আছে, বেরিয়ে তো যায়নি। এবার ট্রেনটা বেরোতে কতটা পথ লাগবে, যতটা ওই ট্রেনটার নিজের দৈর্ঘ্য আছে ততটা। তাহলে অর্থাৎ এই ট্রেনটা যখন এই সেতুকে অতিক্রম করছে, ও সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য দুটোকে নিয়ে বেরোচ্ছে। তাই আমাদের হিসাব করতে হবে ট্রেনটা অ্যাকচুয়ালি 200 মিটার যেতে কতটা টাইম নেয়, আর সেটাই হবে অ্যান্সার। কারণ ট্রেন যখন সেতুর ভিতরে ঢুকেছে তখন সে নিজের দৈর্ঘ্যটাকে নিয়ে বেরোবে, নাহলে তো ট্রেন তো সেতুর ভিতরেই থেকে গেল। তাহলে দেখো এখান থেকে একটা লজিক পরিষ্কার, 72,000 মিটার যেতে যদি 60 মিনিট লাগে, তাহলে 200 মিটার যেতে নিশ্চয়ই কমই লাগবে। তাহলে এদের দুজনের মধ্যে কি অনুপাত আছে, এদের দুজনের মধ্যে কি আছে, সরল অনুপাত। তোমরা পরিষ্কার করে লিখে নাও যে দুজনের মধ্যে সম্পর্ক হলো, দৈর্ঘ্য আর সময়ের মধ্যে সম্পর্ক হলো সরল অনুপাত। এখানে যে কোনো একটা ধরে নাও, এক্স ধরে নিতে পারে, ধরো এক্স মিনিট। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা 72,000 ডিভাইডেড বাই 200 সমান সমান 60 বাই এক্স। তাহলে কোনাকুনি লাগাও, গুণ, এটার সাথে এই কোনা গুণ, এটার সাথে। এবার আমার কার ভ্যালু লাগবে, এক্স এর ভ্যালু। তাহলে আমি 72,000 কি করব, রাইট সাইডে এনে ভাগ করে দেবো। তাই করলাম। এবার দেখো একটা জিরো একটা জিরো, এই জিরো এই জিরো এই জিরো এই জিরো সব কাটলো। তাহলে উপরে কত পড়লো, 6 দুগুণে 12, আর নিচে কত আছে 72। তাহলে 6 বারং কত হয়, 6 কে 6, 6 বারং 72, তার মানে 1/6 এত কি মিনিট। এবার এটাকে যদি ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে কি করবে, 1/6 কে 60 দিয়ে ভাগ করে দেবে। তার মানে এটা কি কিভাবে লেখা যাবে, 1/6 ইন্টু উল্টে যাবে, বা এটাকে মিনিটেই রেখে দাও, কারণ আমরা এটাকে যেহেতু মিনিটে রেখেছি, তাহলে এটা কি হবে 1/6 মিনিটের হবে অ্যান্সার। আর না হলে একে সেকেন্ডে প্রকাশ করে দাও। তাহলে 1/6 কে যদি 10 দিয়ে গুণ 60 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা কিসে চলে যায়, সেকেন্ডে। তাহলে 6 কে 6, 6 10, তাহলে 10 সেকেন্ড হবে অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো স্বাভাবিক ব্যাপার, যদি 72,000 মিটার যদি ও 60 মিনিটে ক্রস করে দেয়, তাহলে 200 মিটার তো ভেরি মানে স্মল সাইজ, লেন্থটা খুবই ছোট। তাহলে 200 মিটার যেতে কত টাইম লাগবে, 10 সেকেন্ড টাইম লাগবে। খুব কম টাইমেও এতটা পথ অ্যাচিভ করে নেবে। আর এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমরা এইভাবে পড়াশোনা করতে থাকো, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো।